এক বিদেশি জার্মানি ছেলে আমার প্রেমে পড়ে। তার সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয়। আমার ফেসবুক চালানো অভ্যেস ছিল, এমনকি আমি ফেসবুকে অনেক ছবি আপলোড দিতাম নিজের। আমি দেখতে অনেকটা স্মার্ট এবং সুন্দর ছিলাম, তাই বাংলাদেশি অনেক ছেলেরা আমাকে মেসেঞ্জারে নক দিত। আমি সেগুলা কেয়ার করতাম না। যারা বেশি বেশি নক দিত বা ডিস্টার্ব করতো তাদেরকে আমি ব্লক করতাম। এটা আমার একটা অভ্যেস ছিল। আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমার এক ভাই এবং আমরা দুই বোন। আমি সবার বড় ছিলাম। আমি বাবা মায়ের আদরে মেয়ে ছিলাম। আমার ব্যক্তিত্ব চলায় স্বাধীনতা ছিল। আমি একদিন আমার মেসেঞ্জারে চেক করতে গিয়ে দেখলাম একটি আইডি থেকে অনেকগুলো মেসেজ ইংলিশে লেখা। তাই আমি একটু আগ্রহের সাথে দেখলাম। লেখাগুলো ছিল হাই এবং হাউ আর ইউ এবং হু আর ইউ। আমি তাকে হাই জানালাম, সেও আমাকে নতুন করে আবার হাই দিল। পরে আস্তে আস্তে আমরা দুজনে পরিচিত হয়ে গেলাম। উনি ওনার দেশের নাম বলল, আমি আমার দেশের নাম বললাম। আমি বললাম আমি বাংলাদেশি, সে বলল তার দেশ জার্মানি। কথাগুলো ইংরেজি হচ্ছে, আমি আপনাদের বোঝানোর জন্য বাংলাতে বলবো। আমি যেহেতু পড়াশোনা জানা মেয়ে ছিলাম, সেহেতু ইংলিশ বুঝতে অসুবিধা হয়নি। আর বিশেষ করে বাইরে এমন উন্নত দেশের কোনো ছেলে বলে আমার কথা বলার আগ্রহ বেড়েছিল। ওর ডাক নাম ছিল হ্যারি আর আমার নাম ছিল লিনা। তার সাথে আমার প্রতিদিন ফেসবুকে কথা হতো। প্রথম আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। মাঝে মাঝে ভিডিও কলে আমাদের গ্রাম ঘুরে দেখাতাম। মাঝে মাঝে রাতে আমার সাথে ভিডিও কলে কথা হতো। প্রথম ও আমাকে কল দিত। আমি ওর ফোনের জন্য অপেক্ষা করতাম, কেননা জার্মানির সাথে আমাদের টাইম দিন রাত তফাৎ ছিল। তাই ওর সাথে বেশিরভাগ সময় আমার রাতে কথা হতো। একটা সময় আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর একটা কথা, আমি ওকে নক দিতাম বেশি, কেননা ভাবতাম বিদেশি ছেলের সাথে কথা, অন্যরকম ফিলিংস ছিল। এই ঘটনা আমি আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর সাথে শেয়ার করেছি, আর কারোর সাথে বলিনি। একদিন আমার জন্মদিনের সময় এলো, তখন আমি আমার কলেজে জন্মদিন পালন করেছি। অনেক বান্ধবীরা অনেক কিছু গিফট করেছে। এই গিফটের বিষয়গুলো আমি আমার জার্মানির বন্ধু হ্যারির সাথে বলছিলাম। এটা শুনে ও আমাকে বলে উঠল ব্যাংকের নম্বর দিতে। আমি বললাম কেন? ও বলল টাকা পাঠাবো। আমি তোমার জন্মদিনে এখান থেকে কিছু দিতে পারবো না, তাই আমি টাকা পাঠাবো, তুমি মার্কেট থেকে কিনে নিবে। আমি দুষ্টামি করে হ্যারিকে বলছিলাম কি কিনবো মার্কেট থেকে। ও জানতে চেয়েছিল তোমার পছন্দ কি। আমি তখন বলেছিলাম আইফোন। তখন আইফোন 14 চলছিল। ওইটার দাম হিসাব করেও আমাকে টাকা পাঠিয়েছিল প্রায় 2 লাখ টাকা। ওই টাকা দিয়ে আমি আইফোন কিনেছি এবং অন্য আরও কিছু কিনেছি। এগুলো বিষয়ে মায়ের সাথে শেয়ার করেছি যে এক বিদেশি জার্মানি ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, সে আমাকে এগুলো গিফট করেছে। আমার মা শুনে বেশ খুশি হয়েছে। বলেন এত টাকার গিফট দিলে কি খুশি না হয়? আমার বাবা জানা পর এটা ভালোভাবে মেনে নেয়নি। যাই হোক, বিশ্বাস করবেন তারপর থেকে আমার এক ধরনের লোভ কাজ করছিল। তাই এই গিফট পাওয়ার পর থেকে আমার ওর প্রতি আরও আগ্রহ বেড়ে গেল। বলা যায় আমি ওকে পছন্দ করা শুরু করলাম। আমি একদিন ভিডিও কলে ওর সাথে কথা বলছিলাম, তখন রাত 2টা। আমি যেহেতু ওকে মনে মনে পছন্দ করা শুরু করেছি, তাই ওকে কিভাবে আমার প্রতি আরও আকৃষ্ট করা যায়, এই জন্য ওই দিন ভিডিও কলে আমি অন্য ছাড়াই ভিডিও কলে ওর সাথে কথা বলছি। আর ভাবতাম ওদের দেশের মেয়েরা খোলামেলা থাকে, তাই আমি ওর সাথে একটু খোলামেলা শরীরে ভিডিও কলে কথা বলি। সেদিনও ও আমাকে এরকম খোলামেলা দেখে ওয়াও নাইস এগুলো বলছে। এগুলো শুনে আমি একটু লজ্জা বোধ করলাম। তারপর থেকে এখনও আগের তুলনায় এখন আমাকে বেশি বেশি ভিডিও কল দেয়। আমি এরকম কল পেয়ে বুঝতে পারছি ও আমার প্রতি আকৃষ্ট হচ্ছে, আর আমি এটাই চাইছিলাম। এখন আমরা দুজন আগের থেকে অনেক ক্লোজ, তাই অনেক কথাই শেয়ার করি।
অনেক গোপন বিষয়ে কথা বলি, কিন্তু এখন পর্যন্ত ভিডিও কলে উল্টো পাল্টা কিছু হয়নি। একদিন হঠাৎ আমার মোবাইলে একটি মেসেজ আসলো। হ্যারি লিখেছে, আই লাভ ইউ অ্যান্ড আই লাইক ইউ। আরও কিছু এরকম লিখে মেসেজ করেছে। বিশ্বাস করবেন, এটা দেখে আমি অবাক হয়েছি। আমি কিছু না ভেবে আমি উত্তরে হ্যাঁ বলে দিয়েছি। সেই খুশিতে হ্যারি সেদিন রাত 3টায়ও আমাকে হঠাৎ কল দিল। কিছুক্ষণ কথা বলার পর আমাকে বলতেছে শরীরে কিছু দেখাতে চলবে, খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব দেওয়া হবে। এটি একটি সত্য ঘটনা যা 2018 সালে ঘটেছে বাংলাদেশি এক মেয়ের সাথে। সামনে করুণ কঠিন কাহিনী আছে যা আপনার কল্পনা বাহিরে। সমস্ত ঘটনা জানতে আমার এই ইউটিউব পেজটাকে ফলো দেন, তাই তারা ফলো দিয়ে রাখবেন। তা না হলে পরবর্তী পর্ব খুঁজে পাবেন না। হ্যারি সেদিন রাতে হঠাৎ কল দিয়েছে। আমি তখন অবাক হয়ে শুধু তাকিয়েছিলাম স্ক্রিনের দিকে। ওর মুখে হাসি, চোখে কেমন যেন অন্যরকম একটা আলো। আমি বুঝতে পারছিলাম আজকের কথোপকথনটা হয়তো অন্যরকম হতে যাচ্ছে। সো মাই ইয়োর বডি। ওর এই কথাটা শুনে আমি থমকে গেলাম। কানে যেন বাজলো, কিন্তু মনটা বিশ্বাস করতে পারছিলাম না। আমি তো এতদিন ধরে ওকে বিশ্বাস করেছি, এত ভালোবেসেছি, এতটা ভরসা করেছি। ও শুধু এর জন্যই আমার কাছে এসেছিল। আমি বললাম, হোয়াট আর ইউর সাইং হ্যারি, ইউ লাভ মি রাইট? দে উই আর ইউর আস্কিং দিস। ও হাসলো, বলল, বেবি ইট ইজ নর্মাল হ্যারি, I love your this way to say you, just you. আমি তখন এদিকে ভয় পাচ্ছিলাম, অন্যদিকে মনেও কেমন যেন টান কাজ করছিল। ওর কণ্ঠে এমন কোমল ভরসা ছিল যে আমি কিছু বলতেও পারছিলাম না। মনে হচ্ছিল যদি না দেখাই তাহলে ও রাগ করবে, যদি দেখাই তাহলে আমি নিজেকেই ছোট করে ফেলবো। আমি কল কেটে দিলাম। পরের দিন সকালে হ্যারি আবার মেসেজ করলো, Sorry Lina, I should having said that, please don't be angry, I really love you. ওর এই ক্ষমা চাওয়াতে আমার মন নরম হয়ে গেল। আমি আবার ওর সাথে কথা বলা শুরু করলাম, তবে আগের মতো সহজভাবে আর না। মাঝে মাঝে ওর কথা বলা ভঙ্গি বদলে যাচ্ছিল। কখনো হঠাৎ খুব রোমান্টিক হয়ে উঠতো, কখনো হঠাৎ গায়েব হয়ে যেত। একদিন আমি ওকে বললাম, হ্যারি, তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? ওর উত্তর এলো, ইয়েস আই ওয়েন্ট টু, বাট ইউর নেট টু ট্রাস্ট মি। আই ট্রাস্ট মি কথাটা শুনে আমি আবারও বিশ্বাস করে ফেললাম। ও বলল, আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসব তোমার সাথে দেখা করতে। আমার বুকের ভেতর কেমন জানি আড়ল তুলল এই কথায়। আমি সারাদিন কল্পনা করলাম কেমন হবে সেই দেখা। আমি তো এক বিদেশি প্রেমে পড়েছি, এখনো আমার দেশে আসবে। এ যেন সিনেমার গল্পের মতো। কয়েকদিন পরেও বলল, আই সেন্ট ইয়োর পেসরেল, চেক ইয়োর জিমেল। আমি তাড়াতাড়ি মেল খুলে দেখি একটা কুরিয়ার লিঙ্ক এসেছে। সেখানে লেখা, ইয়োর পার্সেল ফ্রম জার্মানি ইজ এ কাস্টমস অফিস টু রিফেন্স বাই ক্লিয়ারেন্স ফ্রি 35,000 টাকা। আমি হ্যারিকে জিজ্ঞেস করলাম, উইথ ডিসিস উই সাউন্ড এ প্রে। ও বলল, ইট ইজ নর্মাল পার্সন আফটার পেইং দে আই ট্রাভেল, ইট ইজ ইয়োর হোম, দেয়ার্স অ্যান্ড গিফট ফর ইউ ইনসাইড, প্লিজ পে, ইট ইজ ফাস্ট। আমি তখন বিভ্রান্ত, এত টাকা একসাথে ছিল না আমার কাছে। মা বাবার কাছ থেকে বলা সম্ভব নয়। ও বারবার বলছিল, বেবি প্লিজ, ইট ইজ এগ্রেন্ট, দে আইল সেন্ড ইজ ব্যাক ইফ ইয়োর টেলি। শেষে আমি এক বান্ধবীর কাছ থেকে টাকা ধার নিয়ে পাঠিয়ে দিলাম ওই নাম্বারে। 2 দিন কেটে গেল, কোনো কুরিয়ার এলো না। আমি হ্যারিকে জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ মাই পার্সেল? ও বলল, দে স্টপেড ইট এগেইন, নিড টু পে
এক্সট্রা 50,000। এবার আমি ভয় পেলাম, বললাম আই ক্যান্ট, ইট ইজ টু মাচ। হঠাৎ ওর টোন বদলে গেল। ও বলল, ইফ ইউ ডোন্ট ইউর আই লস এভরিথিং, দে হ্যাভ ইউর ডিটেলস নো। আমি তখন কাঁপছিলাম, বুঝে উঠতে পারছিলাম না এটা কি হচ্ছে। আমি ততক্ষণ কোরিয়ান লিঙ্কে আবার ঢুকলাম, দেখলাম ওটা একটা ভুয়া ওয়েবসাইট। তখনই আমার মাথায় বজ্রপাতের মতো বাজলো, আমি প্রতারণার শিকার হচ্ছি। আমি হ্যারিকে ব্লক করে দিলাম, কিন্তু সেই রাতেও আমি ঘুমাতে পারিনি। বিশ্বাস আর ভরসার নামে আমি হারিয়েছি কেবল টাকা নয়, আমার এক টুকরো সরল বিশ্বাসও। তারপর থেকে আমি আর কাউকে তাড়াতাড়ি বিশ্বাস করি না। ভালোবাসা শুধু কথা নয়, সত্যিকার ভালোবাসা কখনো কারোর বিশ্বাসকে ব্যবহার করে না। আজ আমার বিয়ে হয়েছে 11 দিন। এখন পর্যন্ত স্বামীর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়নি। আর অন্যদিকে এতদিন হয়ে যাচ্ছে আমার নিজ বাড়ি থেকে কেউ দেখতে আসেনি। হঠাৎ এতদিন পর আমার 2 ভাই আমাকে দেখতে আসছে, তার সাথে ভাবিরাও আসছে। আমার খুব রাগ হয়েছে এতদিন পরে আমাকে দেখতে আসার জন্য। আর তারা তো আমাকে এই কালো মোটা বেটার সাথে বিয়ে দিয়েছে না, একেবারে বিক্রি করে দিয়েছে, এমনটা মনে হয়েছে আমার কাছে। তা না হলে এতদিন পরে কেউ দেখতে আসে। যাই হোক, ভাই ভাবি আসলো আমার সাথে দেখা করে। ভাই ভাবিরা আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি, কিন্তু আমি উত্তর দেইনি। তারা আসার কারণে আমি খুশি হইনি, উল্টে বিরক্ত হয়েছি। তারা এমন কাজ আমার সাথে করলো, এমন একটা ব্যাটার সাথে আমাকে বিয়ে দিল যা আমাকে তিলে তিলে পুরোপুরি খাচ্ছে। তারা আসার কারণে আমার শাশুড়ি অনেক বড় করে রান্না বান্না করছে। এই রান্না আমার ভাই ভাবিরা জীবনে খায় নাই। দেখলাম সবাইকে একসাথে খাবার দেওয়ার পরে আমার ভাই ভাবিরা মন তৃপ্তি মিটিয়ে খেয়েছে। তারা খাবার খেয়ে আমাকে আমার শাশুড়ির সাথে গল্প করতেছে। সকালে এসেছে, এখন বিকালের দিকে চলে যাবে, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলছে না। তারা কি আমাকে নিতে আসেনি? আমি এমনটাই ভাবছি। পরে দেখি ভাই ভাবি আমার রুমে এসে আমার থেকে বিদায় নিতেছে, আমাকে কিছু আদেশমূলক কথা বলে তারা চলে যাওয়ার জন্য বিদায় নিতেছে। আমি কি যে বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। তাদের সাথে এমন আমার যাওয়ার ইচ্ছা নেই, আমাকে নিবে কি? আমি নিজেরই যাওয়ার ইচ্ছা নেই। জানেন, আমার ভাই এবং ভাবির আচরণ দেখে এই মুহূর্তেই মনে হচ্ছে আমাকে তারা বিক্রি করে দিছে। আমাকে বিয়ে দেয়নি, বিয়ে নামে বিক্রি করে দিছে। ভাই ভাবিরা আমাকে রেখেই চলে গেল। এই মুহূর্তে মনে হলো আমি ছাড়া আমার কেউ নাই। যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে আমি সেটাই করতাম। আমি এমনটাই ভাবতাছি একা একা বসে, আর অঝোরও কান্না করেছিলাম। আসলে আমি কান্না করলে কারো কিছু যায় আসে না। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। এই পৃথিবীতে কিছু মানুষের অনেক দুঃখ, তাদের ভিতরে আমি একজন। আমার এই কষ্টের ব্যাপারগুলো কারোর সাথে শেয়ার করতে পারছি না, যে আমাকে বুঝবে এমন একজন ভালো জীবন সঙ্গী পেলাম না। পেয়েছি কালো মোটা একজন বেটাকে। পরের দিন আমার স্বামী মোটা বেটা আমার সাথে ঘুমাতে আমার রুমে প্রবেশ করলো, আর আমার জন্য একটা কোনো আইসক্রিম নিয়ে আসলো। আমি বলছি আমি খাবো না, আপনি খান। সে কি করলো, আমি না বলার কারণেই নিজেই আমার সামনে খেতে শুরু করলো। দেখলাম একেবারে বাচ্চাদের মতো মুখের চারিদিকে মেখে খেয়ে নিল। এগুলো দেখে আমি অবাক। এই লোক বিশ্বের 1 নম্বর খাদক। জানেন, সারাদিন কিছুক্ষণ পর পর খালি খায় আর বড় বড় পাত দেয়, আর পাতের যে গন্ধ ঘরে থাকার মতন না, অসহ্য। আমি এই লোকের এসব কর্মকাণ্ড দেখে কবে যে মুক্তি পাবো আল্লাহ ভালো জানেন। জানেন, আজ আমি এই বাড়িতে 15 দিন। বিশ্বাস করবেন, এই বেটার কারণে আমি একদিনও ঠিক মতো রাতে ঘুমাতে পারিনি। আমি দিনে ঘুমাই, এরকম ঠিক মতো না ঘুমাতে একদিন আমার শরীরে অনেক জ্বর চলে আসে। আমি সারা রাত জ্বরে আক্রান্ত হয়ে ও আহ শব্দ করছিলাম।
বিশ্বাস করেন ওই বেটার স্বামীর কোনো খবর নাই, সে নাক ডেকে ঘুমাচ্ছে। পরের দিন আমার শাশুড়ি সকালে ঘুম থেকে উঠে আমাকে খাবার জন্য ডাকছেন, কিন্তু আমি শরীর দুর্বল অবস্থায় উঠে যাই, কিন্তু খাবার টেবিলের কাছে যেতেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। এটা দেখে আমার শাশুড়ি আমাকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিল এবং ডাক্তার কল দিয়ে নিয়ে আসেন। ডাক্তার এসে আমাকে কিছু ওষুধ লিখে দিল, সেগুলো এনে আমাকে খাওয়ানো হয়। আর ডাক্তার কিছু পরামর্শ দিয়ে গেছেন, যেমন আমার মাথায় পানি দিতে বলেছেন এবং শরীর মুছতে বলেছেন। তখন আমার শাশুড়ি আমাকে শরীর মুছে দিয়েছেন এবং মাথায় পানি দিয়েছেন। এগুলো আমার স্বামীর পাশ থেকে দাঁড়িয়ে সব দেখতেছেন। আসলে আমার শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর আসছিল, তাই ওষুধ খাওয়ার পর তখন যে ঘুমিয়ে পড়েছি তা বলতে পারবো না। রাত আনুমানিক 2টা বাজে, তখন আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন একটা জিনিস খেয়াল করলাম যে আজ নাক ডাকা শব্দ পাচ্ছি না। এই জন্য মাথা ঘাড় এদিকে ফিরাতে দেখলাম আমার স্বামী আমার পাশে বসে আছে। আমার কালো মোটা স্বামী সারা রাত না ঘুমিয়ে আমার পাশে বসেছিল। সে আমাকে হয়তো অনেক ভালোবাসে, কিন্তু আমি তাকে আমার স্বামী হিসাবে মেনে নিতে পারতেছি না। এখন পর্যন্ত যা বুঝলাম, আমার স্বামী কালো মোটা হলেও মানুষ হিসাবে তার ব্যবহার আমার অনেক ভালো লেগেছে। তারপরে আমার শাশুড়ি অনেক ভালো, আমাকে সারা রাত যেভাবে সেবা যত্ন করেছে, এতে করে আমি এখন এই মুহূর্তেই অনেকটা সুস্থ বোধ করছি। আজ থেকে ঠিক 5 বছর আগে যখন আমি আমার বাড়ি ছিলাম, তখন আমার এরকম অনেক জ্বর হয়েছিল। তখন আমাকে আমার ভাইয়া ভাবিরা এত যত্ন করেনি, বরং 3-4টা কাপা এনে দিয়েছিল। তাতে আমার সুস্থ হতে 1 সপ্তাহ লেগেছে। আজ আমি অনেক সেবা পেয়েছি তাদের। বিশ্বাস করবেন, এই সেবা পাওয়ার পর আমি আমার শাশুড়িকে আমার মায়ের মতো দেখতে লাগলাম। ছোটবেলা মাকে হারিয়েছি, মায়ের সেবা যত্ন পাইনি, কেননা আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে। এই জন্যই মায়ের আদর কি আমি তা পাইনি। কিন্তু আমার শাশুড়ি আমাকে যেভাবে সেবা যত্ন করেছে, বিশ্বাস করবেন, আমি ঘুম থেকে উঠে আমার স্বামীকে পাশে পেয়ে, তাদের এরকম সেবা যত্ন পেয়ে আমার 2 চোখ ভরে কান্না চলে আসছে। তারপর আমার স্বামীকে আমি বললাম, আপনি এখন ঘুমান, আমি অনেকটা সুস্থ বোধ করছি। এটা বলার পরে উনি কিছু না বলে দেখলাম নিচে শুয়ে পড়েছে। হয়তো চোখে অনেক ঘুম ছিল। তাদের ভালোবাসা আমি এত পরিমাণ মুগ্ধ হয়েছি। এটা ভাবতে ভাবতে আবার আমি ঘুমিয়ে পড়েছি। এই ঘুম সকাল 9টায় আমার শাশুড়ি আম্মার ডাকে ভাঙছে। আমার শাশুড়ি আম্মা সরাসরি আমার রুমে ঢুকে গেছেন। ঢুকে দেখছেন তার ছেলে নিচে ঘুমাচ্ছে। এটা দেখে শাশুড়ি একটু চোখটাকে অন্যরকম করে তাকালো, মনে হলে কিছু মনে করেছেন। পরে আমার শরীরে উনি হাত দিয়ে চেক আপ করে দেখলো আমার শরীরে জ্বর আছে কিনা। দেখলো একেবারে জ্বর নেই। এটা দেখার পর উনি আলহামদুলিল্লাহ বলল। পরে তার ছেলেকে না জাগিয়ে আমাকে খাবার খাইতে নিয়ে গেছে। আমি বললাম সে খাবে না। উনি বলল ও সারা রাত জেগেছিল, তো হয়তো আর একটু ঘুমাক, পরে খেয়ে নিবে। তুমি তো রাতে কিছু খাওনি, তাই চলো এখন গরম ভাত খাবে। আমি ওনার কথায় ছাই দিয়ে শাশুড়ির সাথে খাইতে চলে গেলাম। খাবার দাবার শেষ করে মনে হলো আমার স্বামীকে ডেকে উঠিয়ে খাবার দেয়। আমি ওনাকে অপছন্দ করতে পারি এবং ওনাকে আমার স্বামী হিসেবে ভালো লাগে না, কিন্তু মানুষ হিসেবে ওনাকে সেবা করা আমার দায়িত্ব। আসলে এই বাড়িতে আমি আজকে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। সেই হিসেবে আস্তে আস্তে ওনাদের সাথে মেশার চেষ্টা করতেছি। পরে আমার স্বামীকে ডেকে উঠিয়ে খাবার দিলাম। সেদিন সে অনেক খুশি ছিল। একদিন আমাদের পাশের বাড়ি এক মেয়ের বিয়ে উপলক্ষে সেখানে আমাদের দাওয়াত করেছে। তো আমার শাশুড়ি আমাকে এবং আমার স্বামীকে একসাথে যেতে বলল। এই প্রথম আমি আর আমার কালো মোটা স্বামীর সাথে বাইরে কোনো দাওয়াতে যাচ্ছি। আমি একটি নীল শাড়ি পরে অনেক সুন্দর করে সেজেছি, আর আমার কালো মোটা স্বামী একটি সাদা পাঞ্জাবি পরছে, তার সাথে ধুতি পায়জামা পরছে। সত্যি কথা বলতে, যে যত সুন্দর পোশাক পরুক না, তাকে দেখতে একটু ভালো লাগে না।
কি আর করার, একসাথে গাড়িতে বসে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলাম। শাশুড়ি যেতে বলছে তাই যাচ্ছি। আমার স্বামী আমার পাশে বসছিল গাড়িতে। পিছনের সিট মনে হয় পুরো তার একলা লেগেছে। আমি কোনো রকম মনে হচ্ছে সিপাই বসে আছি। হঠাৎ উনি আমাকে বলল, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এটা বলে এক ধরনের হু হু করে হাসি দিয়েছে। বিশ্বাস করবেন, তার হাসিও আমার ভালো লাগে না। আমি কিছু বললাম না। গাড়ির ড্রাইভার আমার দিকে বারবার লুকিং গ্লাস দিয়ে তাকাচ্ছে এবং মিটমিট করে হাসছে। আমি বুঝতে পারছি কেন হাসছে। হয়তো আমার পাশে ওনাকে মানায় নাই। গাড়ি থেকে বিয়ের বাড়ি নামার পরে আমি আমার স্বামীর থেকে একটু দূরে দূরে হাঁটছি। কেন জানি আমার খুব লজ্জা হচ্ছিল। অনেক স্বামী স্ত্রী দেখলাম সুন্দর সুন্দর সেলফি তুলছে, ছবি তুলছে। আমি এক জায়গায় বসে এগুলা দূর থেকে বসে বসে দেখছি। হঠাৎ আমার স্বামী আমার পাশে বসে এসে বলল, চলো আমরা একটা সেলফি তুলি। আমি কিছু বললাম না, মাথা নাড়ালাম। উনি সেলফি তোলার সময় আমি ক্যামেরার দিকে তেমন একটা তাকাই নাই। দূর থেকে একটি মেয়ে দেখে হাসতেছিল। আমি বুঝতে পারছি তারা আমাদের দেখে কেন হাসছিল। আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, ওই মোটা ব্যাটার সাথে কোনোভাবেই আমার যায় না। এক জায়গায় ঘুরতে গেলে মানুষ হাসবে, এটা স্বাভাবিক। যাই হোক, ওই দিন বিয়ে খেতে অনেক ক্লান্ত ছিলাম। এমনকি বাসায় আসতে আসতে রাত 11টায় বেজে গেছে। ক্লান্ত হওয়ার কারণে একটু শুয়েছিলাম, পরে ঘুমিয়ে গেছিলাম। কিছুক্ষণ পরে ঠাস ঠাস শব্দ শুনতে পেলাম এবং সে শব্দে আমার ঘুম ভেঙে গেল। বিশ্বাস করবেন, অন্য দিনের তুলনায় আজকে জোরে জোরে শব্দ করে পাত দিচ্ছে। আর কি বিসিডি গন্ধ বের হচ্ছে। পুরো রুম দরজা জানলা বন্ধ থাকার কারণে আরো বেশি গন্ধ হচ্ছে। মনে হচ্ছে ওনার এই পাদের কারণে আমি একদিন মরেই যাব। দম বন্ধ হয়ে যাবার অবস্থায় এমন গন্ধ পাদে। আজকের বিয়ে খাওয়ান ইচ্ছা মতন খেয়েছে, আজ আমার আর রক্ষা নাই। খুব বমি পাচ্ছে, তাই দরজা খুলে ড্রেসিং দিয়ে বমি করতে শুরু করলাম। এটা আবার আমার শাশুড়ি দেখে ফেলেছে। শাশুড়ি থেকে বলে উঠল, বৌমা খুশির খবর আছে মনে হচ্ছে, কালই ডাক্তারের কাছে যাব। আমার এমন বমি হচ্ছিল পাদের গন্ধে, কিন্তু শাশুড়ি মা কি বলে গেল বুঝলাম না। আজ অনেক দিন হলো আমার স্বামী এই ব্যাপারগুলো সহ্য করছি, আর ভাবছি এই ব্যাপারে গুলো নিয়ে এবার কথা বলা উচিত। আমাদের বিয়ে হয়েছে আজ 3 মাস হলো, কিন্তু আমরা আলাদা আলাদা থাকি। আমি খাটে ঘুমাই, সে ফ্লোরে বিছানা করে ঘুমায়। একটাই কারণ, তাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। কিন্তু তার নাক ডাকা আমি অলরেডি মেনে নিয়েছি, কিন্তু তার পাদের গন্ধ এই মুহূর্তে মনে হচ্ছে তার সাথে একই ঘরে একসাথে থাকা সম্ভব না। তাই ভাবলাম এই বিষয় নিয়ে এবার তার সাথে কথা বলা উচিত। তাই পরের দিন এই বিয়ে বিষয়ে এগুলো নিয়ে তার সাথে কথা বলার জন্য তাকে বললাম, আপনার সাথে কথা আছে। সে বলল, আমারই কিছু কথা আছে। ওমা, বুঝলাম না সে কি বলবে আমাকে। তাই আমি বললাম, আপনি আগে বলুন। উনি বলল, দেখো আজ আমাদের বিয়ে হয়েছে 3 মাস, তো আমরা কি এভাবেই থাকবো? এভাবে জীবনযাপন আমি আর নিতে পারছি না। আর বুঝলাম তোমার আমাকে পছন্দ হয়নি, তো এখন তুমি কি চাও? তো এভাবে আর কতদিন চলবো? এমন কথাই এই প্রথম শুনলাম আমার স্বামীর মুখ থেকে। এখন কি উত্তর দিমু বুঝতে পারছি না। তাই আমি কিছুক্ষণ চুপ ছিলাম, কি বলবো বুঝতে পারছি না। আর ওনার কথাই যুক্তি আছে, স্বামী স্ত্রী এভাবে জীবনযাপন করা ঠিক না। আমি কিছুক্ষণ পর ওনাকে বললাম, আপনি যা বলেছেন তা ঠিক, কিন্তু আমার কিছু শর্ত আছে, আপনাকে তা মেনে চলতে হবে। উনি বললেন, আচ্ছা বলো কি শর্ত? আমি বললাম, প্রথম আপনার শরীরে ওজন ঠিক করতে হবে, এই জন্য জিএমে ভর্তি হতে হবে। আপনার ওজন 100 কেজির নিচে আনতে হবে, আর যখন তখন খাবার খেতে পারবেন না। প্রতিদিন স্বাস্থ্যের জন্য সবজি এবং নিয়ম করে খাবার খেতে হবে। রাতে আর সকালে তেল ছাড়া রুটি খেতে হবে। দুপুরে সবজি ভাত। খুব সকালে ঘুম থেকে উঠে দৌড়াতে হবে 1 ঘন্টা করে। বিকালে জিমে যেতে হবে ব্যায়াম করার জন্য। এরকম অনেক শর্ত আমি
তাকে দেওয়ার পর উনি আমার দিকে এক নজরে তাকিয়ে থাকলো। কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আমি কিছু বুঝলাম না। তারপর আমার মনে হলো উনি মনে এগুলো মানবে না, কেননা উনি অনেক অলস টাইপের লোক। সব ধরনের অরুচি কাজগুলো উনি করে থাকে। হঠাৎ করে দেখলাম আমার শাশুড়ি আমার রুমে এসে বলতেছে, বৌমা চলো, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আমি ভাবলাম শাশুড়ি মা প্রতি সপ্তাহে একবার ডাক্তারের কাছে যায় তার নিজের জন্য, তো ভাবলাম আমাকে নিয়ে যাবে সাথে করে। এই জন্য আমি জিজ্ঞাসা করিনি কিছু। তো ডাক্তারের কাছে যখন গেলাম তখন শাশুড়ি আমার ডাক্তারের কাছে আমার কথা বলতেছে, আমি গতকাল রাতে বমি করেছি, আমাকে পরীক্ষা করার জন্য বলতেছে। এই জন্য আমি তখন পর্যন্ত কিছু বুঝতেছিলাম না শাশুড়ি আম্মা কেন আমাকে হাসপাতালে নিয়ে আসছে এবং আমাকে কি পরীক্ষা করাচ্ছে। ডাক্তার আমাকে চেক আপ করে সবকিছু দেখে আমার শাশুড়ি ডেকে বলতেছে, ওনার সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা হয়নি তো। ডাক্তার যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে প্রশ্ন করে, গতকাল রাতে তুমি যে বমি করলে, আমি ভেবেছি তুমি মা হতে চলেছ, এই জন্য তোমাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে আসছি। আমার শাশুড়ি এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার মানে বমি করার সময় উনি এমন কিছু মিন করেছিলেন। এখন আমি পরিষ্কার বুঝতে পারলাম। এখন কেমন বলি যে আপনার ছেলে পাদের গন্ধে আমার বমি এসেছিল। এই কথা না বলে আমি বললাম, মা আমার এমনি বমি এসেছে, ওই যে বিয়ে বাড়ি গেছিলাম তখন হয়তো এলোমেলো খাবার খাইছি, তো এই জন্য হয়তো বমি হয়েছে। আমার শাশুড়ি মা বড় করে নিঃশ্বাস ছেড়ে আমাকে বলতেছে, ও দেখো আমি কি ভেবে আসছি। এই কথা বলে আমাকে নিয়ে বাসার উদ্দেশ্যে গাড়িতে বসলো বাসায় যাওয়ার জন্য। গাড়ির ভিতরে দুজনই চুপচাপ ছিলাম। হঠাৎ শাশুড়ি আম্মা বলল, জানো তোমার বুকিং করা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম। আমার একটা মাত্র ছেলে, আমার ঘরে কোনো নাতি নাই। আমার ছেলেকে এর আগে বিয়ে করিয়েছিলাম, সেই মেয়ে ঠিক মতো সংসার না করে চলে গেছে। আমার ছেলে দেখতে মোটা কালো, হয়তো ওকে অনেকে পছন্দ করে না। আমি জানি না হয়তো তুমি আমার ছেলেকে পছন্দ করছো কিনা। আমার শাশুড়ি মা এরকম অনেক দুঃখের কথা বলে গাড়ির ভিতরে কান্না করছিল। সে বলেছিল, আমার একজন নাতি দেখার খুব শখ, আমি চাই তুমি আমাকে একটি নাতি উপহার দাও। আমি এই শেষ বয়সে আমার নাতিকে নিয়ে খেলতে চাই। বৌমা তুমি আমার এই কথাটা রাখবে, প্লিজ তুমি আমাকে কথা দাও, তুমি আমার ছেলেকে ছেড়ে চলে যাবে না। আমার ছেলেটা বিয়ে করতে চাইনি, আমি ওকে জোর করে বিয়ে করতে রাজি করিয়েছি। এই বংশের কেউ নাই, বংশ রক্ষার জন্য আমার ছেলেটা একটু অবুঝ। ও আমার একমাত্র ছেলে, প্লিজ তুমি ওকে একটু মানুষের মতো মানুষ করো, ওকে অনেক সাপোর্ট করো। বৌমা তুমি এগুলো করবে, আমাকে কথা দাও, প্লিজ কথা দাও। আমি জানি তুমি পারবে, আর তোমাকে আমি আমার মেয়ের মতো দেখি। আমার শাশুড়ি মা এমন এমন কথা বলে অনেক কান্না করছিল। আমি ওনাকে কি বলবো বুঝতে পারছি না। আমি তারপর ওনাকে সান্ত্বনা দিতে থাকলাম। আমি বললাম, আপনি টেনশন করবেন না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি তখন কিছু ভেবে না ভেবে ওনার এমন ইমোশনাল দেখে আমিও ইমোশনাল হয়ে পড়ি। তখন আমি ওনাকে কথা দিয়েছি, আমি ওনার মেয়ে হয়ে থাকতে চাই। আমি এই বাড়ি ছেড়ে যাব না, আমি তার নাতির শখ মেটাবো। আমার এই কথা শুনে আমার শাশুড়ি অনেক খুশি হয়, আমাকে জড়িয়ে ধরে। তখন ওই মুহূর্তেও ঘরের চাবি আমার হাতে তুলে দেয়। এটা দেখে আমি অবাক। তখন উনি ইমোশনাল থাকায় আমি কিছু বলিনি। চাবি দিচ্ছে, আমি নিয়েছি, আর মনে মনে ভাবছি এই চাবি নেওয়ার দায়িত্ব আমার নেওয়া কি ঠিক হবে, জানি না পারবো কিনা। পরে আমরা বাসায় চলে আসি। আমি আমার রুমে গিয়ে একা একা ভাবতাছি, আমার শাশুড়ি আম্মা অনেক ভালো, কিন্তু আমি যে তাকে কথা দিয়েছি সেটা কিভাবে রক্ষা করব। আর আমার স্বামীকে যে আমি কিছু শর্ত দিয়েছি সেগুলোর ব্যাপারে তো উনি কিছু বলল না, আর এখন পর্যন্ত আমার স্বামীকে স্বামী হিসাবে মেনে নেয়নি। তাহলে সব মিলিয়ে কিভাবে পারবো আমার শাশুড়ির কথা রক্ষা করতে।
আমার শাশুড়ি আদর স্নেহ পেয়ে মনে হয়েছে সে আমার সত্যিকারের মা। তার দিকে তাকে অন্তত আমাকে এই সংসারের দায়িত্ব নিতে হবে। আমি বসে বসে এমনটাই ভাবছি আর বারান্দায় বসে একা একা কাঁদছি। ভাবতেছি এমন এক জায়গায় আমার বিয়ে হলো। প্রথমত এখন থেকে আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে মায়ের মতন এক শাশুড়িকে পেয়ে এখান থেকে যাবার আর সাহস করিনি। কিন্তু সংসার করলে স্বামীর সাথে সুন্দর করে ঘর করতে হবে, এটা ঠিক। সন্তান নিতে হবে, তা না হলে এখানে থাকা ঠিক হবে না। অন্যদিকে আমার স্বামী জানি কোথায় গিয়েছিল, সারাদিন পর বাসায় এসে যখন ঘরে বসলো, আমি বললাম, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। তখনও উনি চুপচাপ কোনো কথা বলছে না। তাই আমি একটু রাগ করেই বলেই ফেললাম, আপনি যদি আমার এই শর্ত না মানেন তাহলে আমি কাল আপনাদের বাসা ছেড়ে চলে যাব। খুব শীঘ্রই ষষ্ঠ পর্ব দেওয়া হবে কালো মোটা জামাইয়ের সাথে জোর করে বিয়ে, এই গল্প পরবর্তী আগামীকাল দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই একটু বেশি বেশি শেয়ার করুন, লাইক কমেন্ট করুন, সত্য ঘটনা সম্পূর্ণ জানতে পারি। আপনাদেরকে নিয়ত করেছিলাম আমার কালো মোটা স্বামীকে ছেড়ে চলে যাব, কেননা তার এই মোটা শরীর কমানোর জন্য তাকে কিছু শর্ত দিয়েছি, কিন্তু উনি কোনো জবাব দিচ্ছেন না। আমি যখন বলছি ঠিক আছে তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব আগামীকাল, এটা বলার পর উনি বলে উঠল, না তুমি যাবে না, আমি তোমার শর্ত মানব, তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই তোমার কথা শুনব। স্বামীর এই কথা শুনে আমি একটু খুশি হলাম। ও আরও বলল, আমার কিছু জানার আছে। আমি বললাম, কি বলেন। স্বামী বলল, এই শর্ত পালন করলে তুমি শুধু আমার বাড়িতেই থাকবে বউ হিসাব, আমাদের ভিতরে আর অন্য কিছু হবে না। আমি বললাম, অন্য কিছু কি? আরে তুমি বোঝো না আমি কি বলতে চাইছি। আমি তোমাকে কাছে পাবো না, মানে তোমার সাথে এক খাটে ঘুমাতে চাই। ওর মুখে এটা শুনে আমি একটু লজ্জা পেলাম। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। আমার মুখে হ্যাঁ শুনে সে অনেক খুশি হয়ে আমাকে বলল, তোমার সকল শর্ত আমি পালন করব, আমার যত কষ্ট হোক। পরের দিন খুব সকালে তাকে 2 ঘন্টা দৌড়ানোর জন্য ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। সে চলে গেল। আমি এই ফাঁকে সকাল সকাল ঘরে যাবতীয় কাজের মেয়ের সাথে মিলেমিশে করা শুরু করলাম। আজ বিয়ে 3 মাস পেরিয়ে এই প্রথম আমি ঘরের দায়িত্ব নিলাম। সকাল সকাল শাশুড়িকে 1 কাপ চা করে দিলাম। এটা দেখে শাশুড়ি মা অনেক খুশি হয়েছে, খুশিতে কান্না করে দিছে। 2 ঘন্টা পরে আমার স্বামী আসলো, দেখলাম হাঁপাতে হাঁপাতে এসে খাবারের জন্য বলতাছে। আমি তাকে গোসল করে আসতে বলছি। আমি তাকে সকাল সকাল 3টা রুটি আর সবজি দিয়েছি। এটা দেখে স্বামী বলতাছে আরো 2টি রুটি দিতে। আমি বলছি না, এটা হবে না, কেননা সে প্রতিদিন সকালে তেল ভাজা 10টা রুটি খাইতো, আর আজ তেল ছাড়া 2টা রুটি, দুপুরে সবজি ভাত, পরে আবার বিকেলে সামান্য নাস্তা এবং জিমে 1 ঘন্টা ব্যায়াম করার জন্য, রাতে আবার 2টা রুটি। এভাবে 3 মাস চলবে, এরকম শর্ত দিয়েছি। এগুলো আমার শাশুড়ি দেখতেছে আর হাসতেছে। তার ছেলের সাথে আমি যা করছি আমার শাশুড়ি মা বেশ খুশি হয়েছে, আমাকে এই ব্যাপারে খুব সাপোর্ট করতেছে। আসলে একটা অলস মোটা মানুষের জন্য এই নিয়ম রুটিন দেওয়া খুবই কঠিন। তাও আমি পিছু হাঁটবো না, কারণটা অলরেডি আপনারা সবাই জানেন। আমি শাশুড়ির সাথে গল্প করার জন্য তার রুমের দিকে যেতেই শুনতে পেলাম আমাকে নিয়ে কাজের মেয়ের সাথে কি যেন বলতেছে। পরে আমি একটু কান পেতে শুনতে পেলাম আমার শাশুড়ি বলতেছে, জানো কুলসুম, এতদিন আমার মনের মধ্যে অনেক অশান্তি ছিল, আমার ছেলেটা কি হবে, আমি মরে গেলে কি হবে ওর। আজ আমার বৌমার দায়িত্ব দেখে মনে হলো আমি আজ টেনশন মুক্ত হলাম। এতদিন পর আমি আজ শান্তিতে ঘুমাবো মনে হচ্ছে। কাজের মেয়ে কুলসুম বলতেছে, ঠিক বলছেন আপা, আজ এই প্রথম আমার সাথে সারাদিন কাজ করছে, ঘরে এলোমেলো ছিল এগুলো সব পরিষ্কার করছে, ভাইজানকে জিএমে ভর্তি করাইছে, সকালে ব্যায়াম করার জন্য পাঠাচ্ছে, ঠিক মতো সেবা যত্ন করেছে। এটা দেখে আমারও অনেক ভালো লাগছে।
তাদের দুইজনের কথা আমি রুমের পাশ থেকে চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম। জানেন, এমন কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আসলে এই দায়িত্বগুলো হয়তো আমার আরো আগে পালন করা উচিত ছিল। যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াল থেকে এমন কথা শুনছিলাম। তখন শাশুড়ি মা হঠাৎ বলল, যা কুলসুম, বৌমাকে ডাক দিয়ে নিয়ে। এই কথা শুনে আমি তার রুমে ঢুকে গেলাম। আমাকে দেখে শাশুড়ি বলল, বৌমা তুমি এসেছো, তোমাকেই খুঁজছিলাম। তখন শাশুড়ি মা বলল, বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন শাশুড়ি মা আমাকে বেশ কিছু জমির দলিল বের করে দেয় এবং একটা লিমিটিং করা কাগজ দেয়। জমির দলিল দেখিয়ে বলল, এটা এই বাড়ির জমির দলিল, আর এটা আমাদের বাজারে মার্কেট ঘরের দলিল। তোমার শ্বশুর মরার আগে এগুলো আমাকে বুঝিয়ে দিয়ে গেছে, কেননা আমার ছেলেটা এগুলো কম বুঝে। আর এই লিমিটিং করা কাগজ হচ্ছে 30টা দোকানে মাসিক ভাড়ার লিস্ট। এখন থেকে এই দায়িত্ব তুমি পালন করবে। এগুলো দেখে আমি শাশুড়ি মাকে বললাম, মা এগুলো কি আমি পারবো? শাশুড়ি মা বলল, আমার বিশ্বাস তুমি পারবে। আমি বেঁচে থাকতেই দেখে যাব তুমি পারবে। এটা শুনে শাশুড়ি মাকে পায়ে সালাম করলাম আর দোয়া করতে বললাম। শাশুড়ি মা কেঁদে কেঁদে বলল, আমি চাই এই সংসারের সমস্ত দায়িত্ব এখন তুমি পালন করবে, আর আমি নামাজ রোজা করে আল্লাহর ইবাদতে মুশকিল থাকব। যাই হোক, এভাবে এই সংসারের সমস্ত দায়িত্ব আমাকে শাশুড়ি বুঝিয়ে দিয়েছিলেন। জানি না কতটুকু পারবো, তবে আমাকে পারতেই হবে সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে। আসলে আমি ইতিমের মতো বড় হয়েছি ভাইদের কাছে আর ভাবিদের অবহেলার যত্নে। তাই এরকম পরিবেশ এসে তাদের সাথে মিশতে একটু সময় লেগেছে। অন্যদিকে স্বামী পছন্দ না হওয়াতে সংসারে মন দিতে পারি নাই। আজ আমার শাশুড়ি মায়ের ভালোবাসায় আমি মুগ্ধ, তাই তার ছেলেকে কন্ট্রোল করার দায়িত্ব নিয়েছি। এরকম 1 মাস চলে গেল। আমার স্বামী ঠিক মতন ব্যায়াম করছে এবং মাঝে মাঝে একটু অলসতা করছে, কিন্তু আমার রাগের কারণে আবার ঠিক মতন ব্যায়াম শুরু করছে। এরকম যেতে যেতে আরো 1 মাস কেটে গেল, মানে 2 মাস। আমার স্বামী আগের থেকে 19 কেজি ওজন কমেছে। এমনকি এখন আগের মতো পাত দেয় না, মাঝে মাঝে পাত দেয়, কিন্তু আগের মতন গন্ধ নেই। এটা দেখে আমি অনেক খুশি ছিলাম। আমার স্বামী এখন আমার সাথে অনেক ক্লোজ। তাই একদিন কি করলো, আমি গোসল ছেড়ে ভিজা চুলে চুল আঁচড় দিতেছিলাম। দেখলাম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। সেটা আবার আমার চোখে পড়লো। সেদিন রাতে আমার স্বামী আমাকে কাছে পেতে চাইলো, মানে সেইটা এক্স করতে চাইলো। আজ প্রায় 5 মাস হলো আমার বিয়ে হয়, কিন্তু আমাদের মধ্যে এখন পর্যন্ত শারীরিক সম্পর্ক হয়নি আমার স্বামীর সাথে। এখন আমার স্বামী আগের মতন মোটা নেই, আগের থেকে অনেক স্বাস্থ্য কমেছে। আগে ছিল অনেক মোটা এবং কালো, আজ টানা 2 মাস ধরে ব্যায়াম করার কারণে তার এই উন্নতি। এখন কাটিং করে দাড়ি চুল রাখে, পরিমাণ মতো খাবার দেওয়া হয় তা খায়। এখন এই জন্য অনেকটা কন্ট্রোলে। এখন আমাদের মধ্যে আগের মতন দূরত্ব নেই। এখন তার সাথে আমার অনেক ক্লোজ। তাই সেদিন রাতে আমার কাছে এসে আমার পাশে বসে আমার রূপের প্রশংসা করতেছে। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, এমন তেমন এমন বলতাছে। আমি তার কথা শুনে সেদিন অনেক হাসছিলাম। হঠাৎ সে বলে উঠল, আজ অনেকদিন যাবৎ নিচে ঘুমায়, আজ কি খাটে ঘুমাবো নাকি? এটা শুনে আমি অবাক হলাম। আমি বললাম, কেন, আজ খাটে ঘুমাতে মন চাইলো? সে বলল, আর অপেক্ষা করতে ভালো লাগছে না, আজ কি আমরা মিলন করতে পারি না? তার এমন কথায় আমি লজ্জা পেলাম। কিছুক্ষণ চুপ থেকে আমি লজ্জা কণ্ঠ বললাম, আপনি এখনো 100 কেজির উপরে, আপনি আমার উপরে উঠলে আমি মরেই যাব। এটা বলে আমি একটু জোরে হাসছিলাম। আরও বললাম যে শর্ত ছিল 3 মাস পর। এটা শুনে সে অনেক মন খারাপ করলো, নিচে গিয়ে চুপচাপ শুয়ে পড়লো। আমিও হাসি থামিয়ে তার চলে যাওয়া দেখলাম। বেচারা মনে হয় খুব কষ্ট পেয়েছে। এরপর থেকে আমার মোটা স্বামী ইদানিং আমার সাথে সেইটা এক্স করার জন্য বলে, কিন্তু আমি এখনো তাকে দিচ্ছিলাম না। একদিন আমি গোসল করতেছিলাম,
ওই অবস্থায় দরজার বাইরে থেকে আমার স্বামী আমাকে বলতাছে আমার চোখে ময়লা গেছে, চোখ জ্বলতাছে, তাই চোখে পানি দেওয়া লাগবে, তুমি দরজাটা একটু খুলো। আমি তাড়াতাড়ি দরজা খুললাম এবং তার চোখ দেখতেছিলাম এবং তার চোখে পানি দিতেছিলাম। এই অবস্থা আমার শরীরে শুধু ওড়না ছিল আর পরনে ভেজা পায়জামা ছিল। তখন উনি আমাকে এই অবস্থায় দেখে এক নজরে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না। আমার কিছুক্ষণ পর মনে হলো উনি আমাকে দেখছে। আমি লজ্জায় লাল হয়ে গেলাম এবং উনাকে ধাক্কা দিয়ে বের করে দরজা লাগিয়ে দিলাম। উনি দিন দিন আমার প্রতি আকৃষ্ট হয়, রোমান্টিক আচরণ করছে, কিন্তু আমি ওর আর নিতে পারছি না কেন জানি না। আমি তার প্রতি এখন দুর্বল হচ্ছি, কিন্তু এখনো 3 মাস হতে 20 দিন বাকি। আমার স্বামী দিন দিন রোমান্টিক এবং ব্ল্যাক হ্যান্ডসাম হচ্ছে। একদিন রাতে সে কি করলো, আমি তখন গভীর ঘুমিয়েছিলাম। তখন উনি চুপি চুপি খাটে এসে আমার শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করতে লাগলো। আমি মোটেও টের পাচ্ছি, কিন্তু ঘুমের ঘরে আমার সেই স্পর্শ ভালোই লাগছিল, তাই আমি কিছু বলছি না। আর আজ আমি বুঝতে পারছি উনার মতিগতি, তাই ঘুমের ভান ধরে আছি আর ভাবছি দেখি উনি আমার সাথে কি কি করে। প্রথমে উনি আমার মাথার চুলগুলো ধরে এক ধরনের মেসেজ করছিল। কিছুক্ষণ পর দেখলাম আমার পেটে হাত দিচ্ছে, এরপর আমার নাভিতে চুমু দিচ্ছে। আমি আর নিতে পারছিলাম না, আমি জোরে জোরে নিঃশ্বাস নিতেছিলাম আর ভাবছি আজ না করব না, যা হবার হয়ে যাক। এরপর আমার পায়ে থেকে কাপড় টেনে উপরে তুলছে। এই প্রথম আমি কোনো ছেলে স্পর্শ পেলাম। এরপর যা হয়েছে আমি অনেক আরাম পেলাম। আর উনি যে মোটা ভেবে ভয় পেতাম, আজ সেটা শেষ হয়ে গেল। আজ বিয়ের 5 মাস পর আমি আমার স্বামীকে সুখ দিলাম। তার সাথে আমার এই প্রথম শারীরিক সম্পর্ক হয়ে গেল। এরপর থেকে আমি শারীরিক সম্পর্ক করতে তাকে আহ্বান করতাম। দেখতে দেখতে আমার বিয়ের 1 বছর হয়ে গেল। এখন আমি 3 মাসের গর্ভবতী। এই গর্ভবতী হওয়াতে আমার শাশুড়ি সবচেয়ে বেশি খুশি হয়েছে। আমাকে সেবা যত্ন করার জন্য বাড়িতে নতুন আরেকজন কাজের মেয়ে রাখলেন এবং বাড়ির সবাই মিলে আমার সেবা যত্ন করতে শুরু করছে। আমার স্বামীর আগের থেকে অনেক স্বাস্থ্য কমিয়ে ফেলেছে, এখন সে 95 কেজির মতন। আগে যে একটু বোকা টাইপের ছিল, এখন আর সেটা নেই। দেখতে দেখতে আমার একটি ছেলে সন্তান জন্ম হলো। সেদিন সবাই খুশি ছিল। আমার ছেলে বয়স যখন 2 বছর হলো, তখন আমার শাশুড়ি মা মারা গেল। সেদিন মনে হলো আমি আমার আরেক মাকে হারিয়েছি। আমি অনেক কেঁদেছি সেদিন। এর 2 বছর পর আমার দ্বিতীয় সন্তান জন্ম হলো, সেও ছেলে হলো। দ্বিতীয় সন্তান জন্মের পর আজ প্রায় 6 মাস পার হয়েছে। ঘরে এখন 2টি ছোট্ট প্রাণের হাসি কান্না খেলাধুলায় ভরে থাকে সারাটা দিন। কিন্তু এর মাঝেও আমার জীবনের আরেকটা দিক ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমার স্বামীর সঙ্গে সম্পর্কটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ, অনেক বেশি মারিয়ম হয়ে উঠেছে। এক সময় যিনি ছিলেন একটু বোকা, চুপচাপ, মোটা, সেই মানুষটা এখন একদম অন্যরকম। কাজের ফাঁকে আমাকে একবার না দেখলে যেন তার মনেও বসে না। সকালবেলা অফিসে বেরাবার আগে আমার কপালে একটা চুমু খেয়ে যায় আর সন্ধ্যায় ফিরে দরজা দাঁড়িয়ে হাসে। তুমি না থাকলে এই ঘরটা ঘর মনে হয় না। আমার মনও এখন খুব নরম। সন্তানদের যতই ভালোবাসি না কেন, তার পাশে বসলে মনে হয় এই মানুষটার যত্নটাও ঠিক তেমনই দরকার। মাঝে মাঝে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি চুপি চুপি তার পাশে যাই। তার মুখে হাত রেখে বলি, তুমি কেমন করে এতটা বদলে গেলে বলো তো? সে হেসে উত্তর দেয়, তুমি না বদলালে আমি বদলাতে পারতাম। তার এই কথায় বুকের ভেতর একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে, এমন এক ভালোবাসা যেটা শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। রাতগুলো এখন আমাদের দুজনের জন্য একটা আলাদা সময়। সন্তানরা ঘুমিয়ে গেল, আমরা দুজনে বসে গল্প করি, কখনো পুরনো দিনের, কখনো ভবিষ্যতের। কখনো আমি তার কাঁধে মাথা রাখি, সে আমার চুলে হাত বুলিয়ে দেয়।
সেই স্পর্শে আজও শরীর কেঁপে ওঠে, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে। কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে যায়। তার হাতের উষ্ণতা আমার হাতের উপর পড়ে থাকে অনেকক্ষণ। কখনো হঠাৎ আমার গালে আলতো চুমু খায়, বলে তোমার মুখে এখনো সে প্রথম দিনের লজ্জাটা আছে জানো। আমি হেসে বলি, তুমি না বললে কেউ খেয়ালই করতো না। আর সেই হাসির মাঝেই মিশে যায় সংসারের ক্লান্তি, দিনের ব্যস্ততা আর ভালোবাসার সমস্ত রং। আজকাল সে আমাকে আগের চেয়ে অনেক বেশি খেয়াল করে। আমি অসুস্থ হলে নিজের হাতে ভাত মেখে খাওয়ায়, বাচ্চাদের কোলে নিয়ে ঘরের কাজ করে যেন আমি একটু বিশ্রাম পাই। মাঝে মাঝে রাতে বলে, তুমি বুঝো না, তোমার পাশে থাকলে আমি শক্তি পাই। তার এমন ভালোবাসা আমাকে প্রতিদিন নতুন করে বাঁচায়। এখন বুঝি সম্পর্ক মানে শুধু শরীর না, এটা একটা অনুভব, একটা বোঝাপড়া, যেখানে যত্ন হয়ে ওঠে ভালোবাসা গভীর রূপ। শেষে অনেক রাতে যখন আলো নিভে যায়, আমি ওর পাশে শুয়ে তার নিঃশ্বাসের শব্দ শুনি, ভাবি এই মানুষটাই আমার পৃথিবী, যার হাত ছাড়া আমি কোথাও যেতে চাই না, যার কণ্ঠ উষ্ণতায় আমায় প্রতিদিনের ক্লান্তি গলে যায়। হয়তো এই তো আসল ভালোবাসা, যেখানে আদর আছে, কোমলতা আছে, আছে নিরাপদ একটা আশ্রয়ের মতো উষ্ণতা। চলবে পরবর্তী গল্পটি পেতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকন ক্লিক করবেন। নেক্সট পার্টগুলো সবার আগে আমার ইউটিউব আইডিতে দেওয়া হবে। ধন্যবাদ।